পার হলেও ঝিনাইদহে ৩ খুনের দায়ে মামলা হয়নি, রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। ফসলের ক্ষেতে অতিরিক্ত কীটনাশক প্রয়োগে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, সচেতন থাকার পরামর্শ। এবং ৬ জিম্মিকে ফেরত পেয়েও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়নি ইসরায়েল, নোংরা খেলা বলছে হামাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছি আমি ফাতেমা ফারজানা নির্জনা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। দুদিন পেরিয়ে গেলেও ঝিনাইদহের শৈলকুপায় ট্রিপল মার্ডারের ঘটনার এখনও কোনো মামলা হয়নি। তবে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। গতকাল মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রাতেই বাড়িতে নিয়ে দাফন করে স্বজনেরা। সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও উল্লেখযোগ্য কোনো অভিযানের খবরও পাওয়া যায়নি। শুক্রবার রাতে বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে রামচন্দ্রপুর গ্রামের শ্মশানঘাট এলাকায় গুলি করে হত্যা করা হয় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হানিফ ও তার ২ সহযোগীকে। এ ঘটনায় জাসদ গণবাহিনীর পরিচয় দিয়ে হত্যার দায় স্বীকার করে গণমাধ্যম কর্মীদের কাছে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হয়। তবে প্রতিটি বিষয় খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় এলাকার মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। সিআইডি, পিবিআই এই মামলাটির ছায়া তদন্ত করছেন। ইভেন র্যাব এবং সেনাবাহিনীর সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তাদের সহায়তায় আমরা এই ঘটনার যে মূল মোটিভ, কী কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় বিশেষ অভিযানে নেমেছে র্যাব। গতকাল রাজধানীর মাতোয়াইলের প্রধান সড়কে তল্লাশি অভিযান চলে গভীর রাত পর্যন্ত। এ সময় বিভিন্ন গাড়ির কাগজপত্র ও মালামাল তল্লাশি করা হয়। পরে সংবাদ মাধ্যমে কথা বলেন র্যাবের মহাপরিচালক। তিনি বলেন, অন্যান্য বাহিনীর সাথে র্যাবও দেশের আইনশৃঙ্খলার উন্নয়নে কাজ করছে। বাড়ানো হয়েছে টহল চৌকির সংখ্যা। ইতোমধ্যে সারা দেশে অভিযান চালিয়ে অনেক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে শীর্ষ সন্ত্রাসী, মাদক কারবারি ও ছিনতাইকারী। এ সময় দেশের মানুষকে ধৈর্য ধরার পাশাপাশি ও তথ্য দিয়ে র্যাবকে সহযোগিতা করারও আহ্বান জানান র্যাব মহাপরিচালক। সেই টহল আমরা বৃদ্ধি করেছি, চেকপোস্ট বৃদ্ধি করেছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় রেখে পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং অন্যান্য মেট্রো পুলিশের সাথে সমন্বয় রেখে আমরা আমাদের গ্রেপ্তার অভিযান জোরদার করেছি। এই নগরবাসী এবং দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে আমরা প্রাণান্ত চেষ্টার মাধ্যমে এই অপরাধগুলি আমরা দমন করব। সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন। ফসলের ক্ষেতে পোকামাকড় দমনে বাড়ছে কীটনাশকের প্রয়োগ। স্বাস্থ্যবিধি না মেনে সুরক্ষাবিহীনভাবে কীটনাশক প্রয়োগ করায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। কৃষকদের সচেতন করতে নানা রকম পরামর্শ দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। তবে সহযোগিতা না পাওয়ার অভিযোগ কৃষকদের। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। পোকামাকড় দমনে পেঁয়াজ খেতে কীটনাশক স্প্রে করছেন শৈলকুপার আশুরহাট গ্রামের কৃষক জাকিরুল ইসলাম। ফসল সুরক্ষায় এত সব আয়োজন থাকলেও নিজের স্বাস্থ্য সুরক্ষায় নেই কোনো ভ্রুক্ষেপ। কীটনাশক প্রয়োগের সময় মুখে মাস্ক, হাতে গ্লাভস, চোখে চশমা ব্যবহারের নিয়ম থাকলেও তা মানছেন না জাকিরুল। সাধারণ মানুষের সতর্কের তেমন কোনো আমরা সতর্কের ব্যাপারে আমরা তো সচেতন না। অনেক রোগ এসে যাচ্ছে ও অনেক সমস্যা ভিতরে দেখা যাচ্ছে। খেতে ওষুধ দিতে আসে, ওষুধ আমার ওই চোখে গেছে। চোখে দেওয়ার পরে আমি চোখ দিয়ে চোখটা লাল হয়ে গেছে, কিন্তু দেখতে ঝাপসা। এতে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে। শুধু জাকিরুল ইসলামই নন, ঝিনাইদহ জেলা জুড়ে এই চিত্র সর্বত্র। কৃষকদের অভিযোগ, কীটনাশক বা সার ব্যবহারে কৃষি দফতরের সহযোগিতা পান না তারা। তাদের জানা নেই স্বাস্থ্য সুরক্ষায় কি ব্যবহার করতে হয়। গ্লাভস দেয়, প্যান দেয়, সার দেয়, চশমা দেয়, এগুলো তো আমাদের দেয় না, ট্রেনিংও করায় না, দেয়ও না। মাস্ক ব্যবহার করতে হয় বা চশমা ব্যবহার করতে হয়, এগুলো আমরা জানি না। স্বাস্থ্য সুরক্ষায় চাষিদের বিভিন্ন সময় পরামর্শ দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। প্রকল্পে কৃষক মাঠ স্কুল হয়,
10টা সেশন 14টা সেশন এরকম। এইসব সেশনেও কিন্তু আমরা তাদেরকে কিভাবে বালাইনাশক স্প্রে করতে হবে বা ব্যবহার করতে হবে এগুলো কিন্তু আমরা তাদেরকে ডেমো করেও দেখাই। সুরক্ষাবিধি না মানলে কৃষকদের ক্যান্সার, অ্যাজমা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কার কথাও জানান এই কর্মকর্তা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। হামাস 6 বন্দীকে মুক্তি দেওয়ার পরও 620 ফিলিস্তিনির মুক্তি স্থগিত করেছে ইসরায়েল। ফিলিস্তিনি বন্দীদের এখন মুক্তি দেয়া হবে না বলে জানিয়েছেন নেতানিয়াহু। ইসরায়েল জানিয়েছে নির্ধারিত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি পরবর্তী জিম্মিদের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত বিলম্বিত করা হয়েছে। ইসরায়েলের 6 জন জিম্মিকে শনিবার মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিনিময়ে এদিনই 6 শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা ছিল ইসরায়েলের। তবে দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, সর্বশেষ মুক্তি পাওয়া জিম্মিদের অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়েছে, তাই আপাতত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়া হবে না। এদিকে হামাস বলেছে, সপ্তমবারের মতো ফিলিস্তিনিদের মুক্তি না দেয়া যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। গাজা যুদ্ধবিরতি চুক্তিকে ব্যর্থ করতে নোংরা খেলায় মেতেছেন নেতানিয়াহু। সয়াবিন তেলের সংকট কাটেনি। খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিনের সরবরাহ খুবই কম। দোকানিরা খোলা তেল বিক্রি করছেন ইচ্ছেমতো দামে, যদিও ভোজ্য তেলের আমদানি বেড়েছে প্রায় 34%। এদিকে সব ধরনের ডাল, খেজুর, ছোলা, পেঁয়াজ সহ বেশিরভাগ পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। রমজান শুরুর আগেই ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণের তাগিদ ভোক্তাদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। বাজারেও সেহরি এবং ইফতারের পণ্য কেনা বেড়েছে। বিষয়টি মাথায় রেখে এবছর পণ্য আমদানিও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গেল বছরের তুলনায় এবছর ৭৫,০০০ মেট্রিক টন চিনি বেশি আমদানি হয়েছে। ছোলার আমদানি বেড়েছে ৩৮,০০০ মেট্রিক টন, ২,৭০০ মেট্রিক টন খেজুর, ৪৮,০০০ মেট্রিক টন ডাল আমদানি বেড়েছে। এছাড়া আদা, রসুন, পেঁয়াজের আমদানিও বেড়েছে। আমদানির ইতিবাচক প্রভাবও পড়েছে বাজারে। রাজধানীর কারওয়ান বাজারের খুচরা মার্কেটে ছোলার কেজি বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকায়। চিনি এবং ডালের দামও স্থিতিশীল। চাল ডাল যেগুলো যাই লাগে ওগুলো সবই অ্যাভেলেবেল আছে এবং দামটাও নিম্নমুখী। খেসারি বেচতেছে ১০৮, ১১০। এরপরে আপনার মনে করেন যেমন বাদাম ১৪৫, ৪০। চিরা কিনছি ৮০ টাকা, খেজুর কিনেছি ৪২০ টাকা। কিন্তু গত অক্টোবর থেকে জানুয়ারি সময়ে ৩৪% আমদানি বেশি হওয়া সত্ত্বেও বাজারে সয়াবিনের সংকট চলছে। আমি দোকানে গেলাম, সোয়াবিন তেল নেই, মানে এলাকায় গোড়া নেই। কালকে রাতের 11টা বাজে আসছে 200 কার্টন মাল, প্রতিটা দোকানে 1 কার্টন করে ভাগে পাইতেছে। সয়াবিন আজকে আমি নিইনি, কিন্তু গতকাল নিচ্ছি এক জায়গা থেকে, সেটা নিচ্ছি 920 টাকা দিয়ে, আজকে শুনে এটা 850 টাকা। ওখানে আপনার ট্যাগই নাই এখন। ইফতারের গুরুত্বপূর্ণ পণ্য খেজুরের সরবরাহ এবং দামও গত বছরের তুলনায় কম বলছেন বিক্রেতারা। কাস্টমার যে একটা চাহিদা মতন পাইতেছে সবাই। রমজানের অতি গুরুত্বপূর্ণ খাদ্যপণ্য পেঁয়াজ এবং শসা 40 থেকে 50 টাকায় এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা কেজি দরে। কাঁচামাল যেটা আছে পেঁয়াজ, রসুন, আদা, এগুলো কিন্তু পর্যাপ্ত। বেগুনের কেজি 30 থেকে 40, টমেটো 20 এবং আলু বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা কেজি দরে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য জীবন উৎসর্গ করেছিলেন ভাষা সৈনিক আব্দুস সালাম। তার স্মৃতি রক্ষায় ফেনীর দাগনভূঞায় নির্মাণ করা হয়েছে গ্রন্থাগার ও জাদুঘর। তবে অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে বই ও আসবাবপত্র। বর্ষ পরিক্রমায় 21 ফেব্রুয়ারি আসে যায়, কিন্তু বাংলা বর্ণমালার জন্য ভাষা শহীদ সালামের আত্মাহুতি শুধু বিশেষ দিন ছাড়া স্মরণ করা হয় না। ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জুর তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার আন্দোলনের বীর যোদ্ধাদের অন্যতম আব্দুস সালাম সেদিনে ১৪৪ ধারা ভেঙেছিলেন মিছিলের সামনে। বুকের তাজা রক্তের বিনিময়ে ছিনিয়ে এনেছেন রাষ্ট্রভাষা বাংলাকে। তার স্মৃতি ধরে রাখতে ২০০৮ সালে লক্ষণপুর গ্রামকে নামকরণ করা হয় সালামনগর হিসেবে। তৈরি করা হয় গ্রন্থাগার ও জাদুঘর। তবে সংস্কারের অভাবে নষ্ট হচ্ছে বই ও আসবাবপত্র। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাব এবং নানা অব্যবস্থাপনার কারণে এটি এখন পাঠক ও দর্শনার্থী শূন্য। 21 ফেব্রুয়ারির দিন সবাই আসে, দেখে এটা সালামনগর। আমরা চাই সবসময় যেন মানুষ এখানে আসে, সবসময় মানুষের আনাগোনা বা জনবান্ধব হবে এরকম কোনো উদ্যোগ এখানে দৃশ্যমান করলে মানুষ এখানে আসবে
বা এখানে পাঠকের সংখ্যা বাড়বে বলে মনে করি আমি। আকর্ষণীয় কিছু এখানে করলে হয়তো একটি হাসপাতাল, হয়তো একটি কলেজ করলে আমার মনে হয় পাঠকের অবস্থার একটু বৃদ্ধি হবে। জাদুঘর রক্ষণাবেক্ষণ সহ কবর সংরক্ষণের দাবি জানান পরিবারের সদস্যরা। ভাষা শহীদ সালামের কবর ঢাকা আজিমপুর কবরস্থানে চিহ্নিত করা হয়েছে। সংস্কারের জন্য জোর আবেদন করছি ঢাকা সিটি কর্পোরেশনের কাছে, যেন তারা উদ্যোগ নিয়ে কাজটি সমাপ্ত করে। 2018 সালের পর থেকে নতুন বই সংযোজন হয়নি, ফলে পাঠকদের আগ্রহ কমে গেছে। এছাড়া বন্যায় আসবাবপত্র ও আলমারিগুলো ক্ষতিগ্রস্ত হলেও এখনো পর্যন্ত সেগুলো মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমাদের একটা তরুণ নির্মাণ করার জন্য আমরা জোর দাবি জানাই। পাঠকেরা আসার পরে যখন 2018 সালের বই দেখে তখন আগ্রহটা হারিয়ে ফেলে আর কি। শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। আমরা অচিরেই বিভিন্ন স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে আলোচনা করে কিছু স্বেচ্ছাসেবীদের নিয়ে আমরা এই লাইব্রেরিটাকে আরও প্রাণবন্ত করব। শহীদ সালামের স্মৃতি এবং আত্মত্যাগকে বাঁচিয়ে রাখতে দেশ বিদেশের দর্শনার্থীদের জন্য অবকাঠামো নির্মাণের তাগিদও দিয়েছেন এলাকাবাসী। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাজধানীতে সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের সাহিত্য ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হল 3 দিনব্যাপী সাহিত্য উৎসব। তৃতীয়বারের মতো আয়োজিত এই উৎসবে অংশগ্রহণ করে 45টি স্কুলের 700 শিক্ষার্থী। এবার শুধু ঢাকা বিভাগের শিক্ষার্থীরা অংশ নিলেও পরবর্তীতে সারা দেশের শিক্ষার্থীদের সম্পৃক্ত করার কথা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। সাহিত্য উৎসব 2025-এর আয়োজন করে রাজধানীর সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের সাহিত্য ক্লাব। বৃহস্পতিবার পোস্টার ডিজাইন, শর্ট ফিল্ম প্রদর্শনী থেকে শুরু করে কমিক আর্টের মধ্য দিয়ে সূচনা হয় প্রথম দিনের। ছিল সাংস্কৃতিক আয়োজনও। দ্বিতীয় দিন ছিল কবিতা আবৃত্তি, সাহিত্যভিত্তিক কুইজ ও বানান প্রতিযোগিতার মতো নানা আয়োজন। শিক্ষার্থীরা এমন সাহিত্য উৎসবে অংশ নিতে পেরে বেশ উচ্ছ্বসিত। I did extempore and I also did the English Olympiad. অনেক ভালো লাগছে কারণ একটা নতুন অভিজ্ঞতা পাচ্ছি। It was quite a wonderful experience. একটু টাইমের সমস্যা হয়ে যায়, কিন্তু ইভেন্টটা অনেক মজা হচ্ছে। আমি ড্রামাতে অংশগ্রহণ করেছিলাম। একটু টাফ হচ্ছে বাট করতে হচ্ছে আর কি। পড়ালেখা করেছি, পাশাপাশি প্র্যাকটিসও করেছি। সেন্ট জোসেফ স্কুলের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন অভিভাবকরা। বলছেন সময় বের করে শিশুদের সাহিত্যের দিকেও মনোযোগ দেওয়া উচিত। আমাদের বাচ্চারা তো সবসময় মোবাইল ভিত্তিক বা ডিভাইস ভিত্তিক হয়ে গেছে। এটা ভালো উদ্যোগ, সেন্ট জোসেফের খুব ভালো একটা উদ্যোগ এরা নিয়েছে। এটা কিন্তু একটা পড়াশোনারই একটা অংশ, বুকিশ না হয়ে যেটা শুধু মানে একাডেমিক কারিকুলাম, এটা আমি পছন্দ করি না। আমার কাছে মনে হয় লাইফের সারাউন্ডিং জিনিসটা ওর জানা উচিত। এরকম আরো হওয়া উচিত স্টুডেন্টদের জন্য। এটা একটা আই ওপেনিং সেশন। শিশুদের মনোযোগ সাহিত্যের দিকে নিতে এই আয়োজনকে সফল বলছেন শিক্ষকরা। আমাদের বাচ্চাদেরকে আমরা সবসময় বোঝানোর চেষ্টা করি যে পড়ালেখার পাশাপাশি আসলে এই ধরনের বিভিন্ন এক্সট্রা কারিকুলারে অংশগ্রহণটা কতটা জরুরি। শুধুমাত্র বইয়ের মধ্যে যেন ওরা সীমাবদ্ধ না থাকে। তো ওরা খুব ছোট থেকেই একেবারে ক্লাস 3 থেকেই ওরা অভ্যস্ত যে আমাদেরকে একসাথে সবকিছু করতে হবে। আমাদের বাচ্চারা অলরাউন্ডার। শিক্ষা ও সৃজনশীলতার মেলবন্ধনই এই সাহিত্য উৎসব। পরবর্তীতে উৎসবে অংশ নেওয়ার সুযোগ পাবে সারা দেশের শিক্ষার্থীরা। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 2 দিন পার হলেও ঝিনাইদহে 3 খুনের দায়ে মামলা হয়নি। রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। ফসলের ক্ষেতে অতিরিক্ত কীটনাশক প্রয়োগে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, সচেতন থাকার পরামর্শ। এবং 6 জিম্মিকে ফেরত পেয়েও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়নি ইসরায়েল। নোংরা খেলা বলছে হামাস। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকেও ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।